দেখো মাটি, বিয়ের আজ প্রায় ৭ বছর। তুমি তো আজ পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারলে না। আমি যদি কাল মারা যাই, আমার ভিটেতে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আমার টাকা পয়সা, মান সম্মান কোনো কিছুর কমতি তো নেই, শুধুমাত্র একটা সন্তানের কমতি। আমি আর তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না। আমার একটা মান সম্মান আছে সমাজে। কারো সাথে দেখা করতে পারি না। দেখা হওয়ার আগে কেমন আছো বলার আগেই জিজ্ঞেস করে, ভাই বিয়ে হলো এতদিন, কি ব্যাপার, বাচ্চা কেন নিচ্ছেন না? আপনার তো বয়স কম হলো না? এভাবে আর কত বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিয়ে করব। তোমার ইচ্ছে হলে থাকো, না হলে চলে যেতে পারো। আল্লাহ, না নাসুদ, তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো? সন্তান তো আমি বানাতে পারবো না বলো। তুমি যদি বিয়ে করতে চাও প্লিজ করো, মানানি। তবে একটা কথা বলি, আমি তো আমার রবের কাছে কম মিনতি করিনি। নাসুদ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি না তোমার থেকে ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে পারবো কি না। মাটি, দেখো, স্বার্থপর হয়েও না। আজ আমি যদি তোমার ভাই কিংবা পরিবারের লোক হতাম, তুমি কি চাইতে না আমার একটা সন্তান হোক, আমি আবার বিয়ে করি? আমি তো অপেক্ষা করেছি 7টা বছর। আমি তোমার দোষও দিচ্ছি না, তবে কথা হলো যে আমি আরেকটা বিয়ে করতে চাই। নাসুদ, তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। নাসুদ তাদের বেডরুম থেকে বের হয়ে যায় আর মাটি বাথরুমে গিয়ে অজু করে নামাজে বসে কাঁদতে কাঁদতে। কিছু কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা তত বাড়তে থাকে, আর কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা কমতে থাকে। একটা সময় সম্পর্কে তিক্ততা চলে আসে। নাসুদ রুম থেকে বের হয়ে তার মা আর বড় বোনকে বলে সে বিয়ে করতে চায়। তারা যেন মেয়ে দেখে, আর হ্যাঁ, মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয়। নাসুদের মা কিছু না বললে ও বড় বোন আফসোস করে, কারণ মাটির সাথে তাদের সম্পর্ক ভালো। ও সম্পর্ক ভালো হয়েও বা কী করবে? যদি একটা সন্তান না থাকে তাহলে তো সংসার জীবনটাই বৃথা। মাটি কান্নাকাটি করে নামাজ থেকে ওঠার পর তার ফোন বেজে উঠল। তার ছোট্ট বোন হাওয়া কল করলো। মাটি নিজেকে সামলিয়ে নিয়ে বোনের কল রিসিভ করলো। হাওয়া, আসসালামু আলাইকুম বড় আপু, কেমন আছো? কেমন আছেন? মাটি, জি ভালো আছি বোন, তোর খবর কি? বোন, এমনিতেই 3টা বাচ্চার জ্বালায় বাঁচি না, তার মধ্যে এখন আবার কনসিভ করলাম, আজ সকালে জানতে পারলাম। আলহামদুলিল্লাহ বোন, সন্তান আল্লাহর নিয়ামত। আমি এত করে চাচ্ছি কিন্তু পাচ্ছি না, আর তোরে আল্লাহ দান করছে, অখুশি হইস না বোন। বোন রে, আমার এই বাচ্চাটা না দিয়ে যদি তোরে দিত খুব খুশি হতাম। 1 মাস রোজা রাখতাম, এমনিতে 3টা বাচ্চার জ্বালায় আর বাঁচি না। এমন বলে না বোন, নিজের যত্ন নে। শামিম রে বল বেশি বেশি টেক কেয়ার করতে। আপারে, মানুষটা সাহায্য ছাড়া আমি পাগল হয়ে যাইতাম। আচ্ছা ভালো থাক, পরে কল দিব। হাওয়া মাটির 5 বছরের ছোট। আল্লাহর রহমতে হাওয়ার সুখের সংসার। একটা মেয়ে, 2টা ছেলে। মেয়েটার বয়স 4 বছর আর ছেলেগুলোর বয়স 1.5 বছর। ছেলেগুলো টুইন বেবি। 2 সপ্তাহ পর নাসুদের পরিবার বিয়ে ঠিক করে। গ্রামের এক গরিবের মেয়ে, নাসুদ থেকে 14 বছরের ছোট। তাদের বিয়ে 2 দিন আগে মাটিকে তার শাশুড়ি আর বড় ননাস জড়িয়ে ধরে কান্না করে মাপ চায়, কারণ মাটির সাথে তাদের সম্পর্ক ভালো। মাটির শাশুড়ি মাটিকে বলে, মারে, নিয়তি মানতে হয়, তবে আল্লাহ বাচ্চা না দিলে কি করবি বল? আমাদের মাপ করিস, আমরা নিজেদের ভালোটা চাইলাম বলে। মাটিও চোখ মুছে নিজেকে শক্ত করে বলল, ও মা, আমি তোমাদের মাপ করে দিয়েছি, আমার কোনো অভিযোগ নেই। নাসুদের বিয়ের আগে মাটিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় তার শাশুড়ি, কারণ তারা চায় না মাটি সব সামনে থেকে দেখো, কোনো রকম কষ্ট পাক। ঘরোয়াভাবে নাসুদের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো। মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি। শ্বশুর বাড়িতে এসেই সবার সাথে খুব ভালোভাবে কথা বলা, মিশে যাওয়া সব শুরু করে দিল। নাসুদের সাথে সম্পর্কটাও বেশ মিষ্টি। নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি। নাসুদও খুব খুশি নতুন করে দ্বিতীয়বার আবার জামাই আদর পাচ্ছে বলে। বিয়ের 15 দিন পর মাটি তার শ্বশুর বাড়িতে আসে। এই 15 দিন নাসুদ একবারের জন্য মাটির খবর নেয়নি। আর মাটি যেন অনলের
আগুনে দিন রাত পুড়ছে, নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে। আর মাটি যেন অনলের আগুনে দিনরাত পুড়েছে, নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে। এটা কোনো মেয়ে সহ্য করার মতো না। মাটি সব সয়ে নিয়েছে। শ্বশুর বাড়িতে আসার পর নাসুদের দ্বিতীয় বউ মাটিকে পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে আর বলে, বড় আপা আমাকে শত্রু নয়, নিজের বোন ভাববেন। মাটি কিছু না বলে নিজের রুমে চলে যায়। মাটি রাতে খাবার খেতে আসে না। নাসুদের দ্বিতীয় বউ সোনালি নিজে মাটিকে ডেকে এনে সবাইকে নিয়ে একসাথে খেতে বসে। রাতে ঘুমানোর সময় নাসুদ সোনালির কাছে গেলে সোনালি বলে, আজ 15 দিন তো আমার সাথে ঘুমালেন, এবার বড় আপার কাছে যান, ওনার সাথে ঘুমান। সত্যি বলতে সোনালির মনে এত হিংসা বা ছলনা নেই। সে সোজা সাপটা মানুষ। নাসুদ বাড়ির কাছে গেলে মাটি নিজের রুমে আর জায়গা দেয় না। বাধ্য হয়ে নাসুদ সোনালির কাছে ঘুমায়। নাসুদ সোনালিকে জিজ্ঞেস করে, তোমার পিরিয়ডের তারিখ কখন? তখন সোনালি বলে, আর নাসুদ দিন গুনতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, সময়ের আগেই পিরিয়ড হয়ে যায় সোনালির। নাসুদ দ্বিতীয় বিয়ে করার পর থেকে মাটি আর নাসুদের সাথে খুব বেশি দরকারি কথা ছাড়া তেমন কথা বলে না। নিজের মতো নামাজ রোজা নিয়ে আল্লাহ নিয়ে পড়ে থাকে। সুখ হয়ে যাচ্ছিল তাদের সংসার। সোনালিও মাটিকে নিজের বড় বোন মানত। মাটিকে ফেলে কোনো কিছু একা খেত না। বিয়ের দ্বিতীয় মাসের মাথায় সোনালি কনসিভ করে। ঘরে যেন খুশির বন্যা বয়ে যায়। সোনালিকে মাথায় রাখবে নাকি বুকে রাখবে কেউ বুঝতে পারে না। নাসুদ আফসোস করে বলে, বিয়ে যদি আরও আগে করতাম তাহলে হয়তো আরও আগেই সন্তানের মুখ দেখতাম। এটা শোনার পর মাটি তার সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে আসে। নাসুদ একটিবারও জিজ্ঞেস করে না, কেন যাচ্ছ কিংবা তুমি কেমন আছো। মাটি নিজে থেকে ডিভোর্স দিয়ে দেয় নাসুদকে। 3 মাসের মধ্যে ডিভোর্স কার্যকর হয়। নাসুদ মাটিকে 2 লাখ টাকা দেয়, কিন্তু মাটি সেটা নেয় না। ডিভোর্সের দিন নাসুদকে মাটি বলে, ভালো থেকো, আমার 7 বছরের ভালোবাসা। তাদের বৈবাহিক জীবন ওখানেই সমাপ্তি ঘটে। নাসুদ আর মাটির ছিল পারিবারিকভাবে বিয়ে। ডিভোর্সের পর মাটি তার বাপের বাড়িতে থাকতো। মাটি ছিল সবার বড়। তারপর তার বোনের কলেজ পড়ুয়া তার ছোট ভাই। তার বোন দ্বিতীয়বার কনসিভ করাতে হাওয়ার বড় মেয়ে আর তার ছেলে একটাকে সাথে এনে রাখে মাটি তার বাপের বাড়িতে। আর সপ্তাহে সপ্তাহে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখে আসে বোনকে, রান্না করে দিয়ে আসে, কাজকর্ম করে দিয়ে আসে। এভাবে চলছিল মাটির জীবনী। কষ্টগুলোকে দিনে চাপা দিলেও রাতে চাপা দিতে পারে না মাটি। দিন তো চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমার ছোট বোনের শারীরিক অবস্থা খুব খারাপ হয়, কারণ 1.5 বছর আগে সিজারে তার টুইন হয়। এর মধ্যে আবার আল্লাহর রহমতে বাচ্চা পেটে আসে। আমার বোনের 7 মাসের সময় তার পেটের সেলাই সাইড ফেটে যায়। তখন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় আমার ছোট বোনের স্বামী। আমি এদিক থেকে আমার ছোট ভাইকে নিয়ে যাই। মার কাছে বাচ্চা 3টাকেই রেখে যায়। আমার বোন আবার ছেলে জন্ম দেয়, কিন্তু বাচ্চা প্রিম্যাচিওর, কারণ 7 মাসে বাচ্চা তো ম্যাচিওর হয় না। আমার বোনকে আর বাবাকে আইসিইউতে রাখা হয়, বাচ্চাকে আইসিইউতে রাখা হয়। 7 দিন আইসিইউতে থাকার পর আমার ছোট বোন, আমার কলিজা মারা যায়। আমি তার সাথে একটু শেষ কথাও বলতে পারলাম না, তারে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতেও পারলাম না। আমার বোন আমাদের ফেলে, এই বাচ্চাদের ফেলে আল্লাহর কাছে চলে যায়। আমার মা শোক নিতে পারে না, স্ট্রোক করে ফেলে। আমার বোনের জানাজাতে মাসুদ আসে, সেটা আমি জানতাম না। মসজিদ থেকে পড়ে চলে যায়, সেটা অবশ্য পরে শুনেছি। আমার বোনের জামাই শামীম মেয়েদের মতো শুধু হুঁশ হারিয়ে ফেলছিল। আমার বোন রে সে কবর দিতেও পারে নাই, কারণ তার হুঁশ ছিল না। সে চিৎকার করে করে কেঁদেছে বাচ্চাদের জড়িয়ে ধরে, আর বলে আমার কারণে আমার বউ দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি দায়ী। বুক থাপড়িয়ে থাপড়িয়ে কথাগুলো বলছিল। আমার বোনের মৃত্যুর 4 দিন পর 2টা গরু জবাই করে মেজবানি দিয়েছে। আমার বোন যেদিন দুনিয়া ছেড়েছে সেদিন থেকে আমি হাসপাতালে আমার বোনের বাচ্চাটাকে নিয়ে, কারণ সে পুরো প্রিম্যাচিওর, আমি টানা 29 দিন হাসপাতালে ছিলাম। বাচ্চা একটু সুস্থ হলে তাকে নিয়ে বাসায় আসি।
4টা বাচ্চা নিয়ে আমি যেন সাগরে পড়ে যাই। শামীম একটা মেয়ে রাখে, মেয়েটা আমার সাথেই থাকতো বাচ্চা 4টাকে দেখে রাখার জন্য। আমি রাতে ঘুমাতে পারতাম না, আমি যেন সত্যি তাদের মা হয়ে উঠছিলাম। শামীম সপ্তাহে 2বার কিংবা 3বার আসতো বাচ্চাদের দেখতে। বাচ্চাদের সব খরচ শামীমই দিত। বড় মেয়েটা যখন মা মা করতো আমার কলিজা ফেটে যেত। আমার বোনের টুইন ছেলেগুলো আমাকেই মা ডাকা শুরু করলো। আমি সত্যিই মাতৃত্বের স্বাদ পেয়েছি। 4টা বাচ্চা নিয়েই আমার সময় দিন সব চলে যেত। বিলিভ করবেন কিনা জানি না, আমার যে ডিভোর্স হয়েছে সেটা এক বিন্দুও মনে পড়তো না। আমি যে সময়টুকু ফ্রি থাকতাম, বাকিটা সময় আমি ঘুমিয়ে কাটাতাম। 1টা বছর আমাদের বাড়িতে থাকলাম। তখন শামীম বলে, আবা আমার বাড়িটা একদম খালি, আপনি যদি বাচ্চাদের নিয়ে থাকেন ভালো হবে। আমি 2 বছরের জন্য কাতার যাব। আসলে শামীমও দেশে থাকতে চাইছিল না। শামীম রাতে নাকি ঘুমাতে পারতো না, রাতে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতো। শামীম বয়সে আমার থেকে 2 বছরের ছোট। আমার বোন আর তার লাভ ম্যারেজ। আমি শামীমকে তুমি করেই বলতাম। শামীম বিদেশ যাওয়ার 2 দিন আগেই তার বাড়িতে উঠি, সাথে আমার ছোট ভাইও আসে। শামীম বিদেশ যাওয়ার আগে বাচ্চাদের অনেক আদর করে নেয়, বাচ্চাদের ধরে অনেক কান্নাও করে। এদিকে মাসুদের ছেলে হয়েছে শুনে আমি খুব খুশি হই, আর চিন্তা করি আজ যদি নাসুদ আর আমার সন্তান হতো তাহলে হয়তো ডিভোর্সটা হতো না। আর এটাও ভাবি আমার সন্তান হলে আমার বোনের বাচ্চাদের কি হতো। শামীম বিদেশে যাওয়ার আগে আমাকে একটা ফোন কিনে দেয়। প্রতিদিন রাতে বাচ্চাদের দেখার জন্য ভিডিও কল দিত, তাদের দেখতো, তাদের খাবার দাবার খবরাখবর নিত, মাসে মাসে যা টাকা পয়সা লাগে দিত। আমিও যেখানে যেখানে টাকা খরচ হয়েছে সেগুলো লিখে রাখতাম, মাসের শেষ দিয়ে শামীমকে পাঠাতাম। কেটে যায় 1টা বছর। আমার বড় মেয়েকে স্কুলে দেই, 1ম শ্রেণীতে ভর্তি করাই। সেদিন আমার খুব খুশির দিন ছিল। আমার মেয়ে 1ম স্কুলে যাচ্ছে। আমি ছোট বাচ্চাকে কোলে করে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই, আবার নিয়ে আসি। পড়ার জন্য টিচার রাখি। আমি নিজে নিয়ে বসতে পারতাম না, কারণ বাকি 3টা বাচ্চা দেখতে হতো। আমার ছোট ভাই পড়তে বসাতো। আমার মেয়েকে কোনো কারণে একটু বকা দিলে আমার ছোট ভাইয়ের মান সম্মান আমি রাখতাম না। দিন তো ভালোই যাচ্ছিল। এর মধ্যে আমার ছোট বাচ্চাটার জন্ডিস হয়, তাকে নিয়ে 8 দিন হাসপাতালে কাটাতে হয়। কি যে কষ্ট ছিল দিনগুলো বলে বোঝাতে পারবো না। আশেপাশের মানুষজন বলতো, নিজের জীবনের কথা ভাবো, এদের নিয়ে আর কত। আমি বলতাম, আমি এদের নিয়ে জীবন কাটাবো, শামীমরে আরেকটা বিয়ে করাই দেব। কেটে যায় সময়। আমার বড় বাচ্চা ক্লাস 2তে ওঠে, রোল নাম্বার 4 হয়। এটা আমার জন্য বিশাল ব্যাপার। শামীমরে বললে শামীম অনেক খুশি হয়। শামীমের সাথে বাচ্চাদের আর টুকিটাকি সাংসারিক কথা ছাড়া আর কোনো কথা আমাদের হতো না। আর কখনো মন খারাপ হলে 4টা বাচ্চার মা ডাক শুনলে মনটাই ভালো হয়ে যায়। আল্লাহ আমাকে সন্তান দেয়নি, অথচ একসাথে 4টাই দিয়ে দিল। ঘরের সব কাজ আমি করতাম, বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া আনা সব। বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করার সময় আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে প্রতিদিন দেখা হয়। উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয়ও লাগেন। আমাদের ঘরের প্রায় সব কথাই উনি জানেন। উনি একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়, সাথে আমাদের পরিবারকেও। কিন্তু আমি রাজি হই না, কারণ আমার 4 বাচ্চার কি হবে। ভাইটার নাম শাহেদ ছিল। শাহেদ ভাই প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমি বাচ্চা নিয়ে দেখতাম উনি দাঁড়িয়ে আছে, কখনো বেলি ফুল কিংবা গোলাপ নিয়ে, কখনো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে, কিংবা কখনো পাকা পেঁপে সহ এটা সেটা নিয়ে। আমি নিতে চাইতাম না, কিন্তু জোর করতো, তাই নিতে বাধ্য হই। একদিন বাচ্চাকে নিয়ে আসার সময় খুব বৃষ্টি শুরু হয়, আমি ছাতা নিয়ে যাইনি। শাহেদ ভাই তার ছাতা আমাদের দিয়ে দেয়, আর তিনি বৃষ্টিতে ভিজতে থাকেন। আমরা মা মেয়ে ছাতাটা নিয়ে চলে আসি। নিতে চাইনি, কিন্তু জোর করে দিয়েছেন। বুড়ো বয়সে এসব একদম ভালো লাগছিল না, কিন্তু পাগলামি দিন দিন বেড়ে যায়। আমি পাত্তা দিতাম না, তাকে এড়িয়ে চলতাম, কিন্তু তারপরেও সেটা তিনি বুঝতেন না। টানা 1টা বছর তিনি এরকম পাগলামি করতে থাকেন। মেয়ে এদিকে 3য় শ্রেণীতে ওঠে, আর আমার টুইন বাচ্চাদের স্কুলে দিই। শামীম দেশে আসে 3 বছর পর।
সব বাচ্চাদের নিয়ে আমি এয়ারপোর্টে যাই আমার ভাইসহ শামীমকে আনতে। শামীম তো বাচ্চাদের দেখেই কেঁদে দেয়। মেয়ে শামীমের কোলে ওঠে, বাকি 3টা বাচ্চা উঠতে চায় না। শামীম কোলে নিতে চাইলেই কান্না করে দেয়। গাড়িতে ওঠার পর আমি মহা মুসিবতে পড়ে যাই, কারণ ছেলে 3টাই আমার কোলে বসবে। মামার কোলেও যাবে না, আর বাপের কোলেও বসবে না। কান্না জুড়ে দিল মেজো 2টা। বাধ্য হয়ে 3টাকেই কোলে নিলাম। তারা বাসায়ও এমন করে, কোলে ওঠার সময় 3টা উঠবে। আমি যে কি মুসিবতে পড়ি মাঝে মাঝে। 3টা কোনো রকম কোলে নেওয়ার পর আমি নড়তে পারি না কিছু না। বাসায় আসার পর হাত একদম ব্যথা হয়ে যায়। আমার মা শামীমকে নাস্তা দেয়, আমি শুয়ে পড়ি একটু, কিন্তু শান্তি কই। আর ছোটটা কান্না করতে শুরু করলো। রাতে সবাই মিলে ভাত খাবো, তাই বাচ্চাগুলোকে একসাথে খাইয়ে দিলাম। টুইন একটা ঘুমিয়েছে, কিন্তু আরেকটা ঘুমায় না। ছোটটাও ঘুমিয়েছে। তারপর সবাই মিলে ভাত খেতে বসলাম। বাসায় কোনো ডাইনিং টেবিল ছিল না, তাই মাটিতে মাদুর বিছিয়ে খেতে বসেছি। মা, শামীম, ছোট ভাই আর রহিমা। রহিমা হলো আমার সাহায্যকারী বোন। পরিচয় দেওয়ার জন্য সাহায্যকারী বললাম। দ্বিতীয়বার এটা বলবো না, শুধু বোন বলবো। মেয়েও ছিল, মেয়ে ভাইকে নিয়ে খেলছিল। সবাই ভাত খেয়ে উঠলাম। মেয়ের বাপের কাছে ঘুমাবে। অনেক রাত পর্যন্ত শামীমের বন্ধু বান্ধবরা সহ আড্ডা দিল। রাতে খাওয়ার পর শামীমের বন্ধু বান্ধবরা আসলো। মেয়ে বাপের কাছে ঘুমাবে বলে আমার কাছেই ঘুমালো। সকালে উঠে গেলাম। আমার বাচ্চাদের একটা ভালো অভ্যাস হলো, তারা রাতে জাগে না, একেবারে সকাল 7টা বাজে উঠবে। ছেলে মেয়ে কেউ স্কুলে যাবে না, কারণ তাদের বাপ এসেছে। সকালের নাস্তা খাওয়ার পর শামীম তার লাগেজগুলো খুলল। বাচ্চাদের জন্য জামা কাপড়, জুতা, সাবান, শ্যাম্পু, শীতকালের জন্য সোয়েটার সহ বিভিন্ন জিনিসপত্র এনেছে। আমার জন্য একটা গলার চেইন এনেছে। আমি চেইনটা নিয়েই নেই। শামীমকে বললাম, ভাই তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। শামীম একটু আমার উপর রাগ করলে আমিও বিষয়টা আমলে নেইনি। সকালে শামীমের আত্মীয় স্বজনেরা বাসায় আসলো। এই 3 বছর তাদের চোখেও দেখিনি, এমনকি বাচ্চাদের জন্য একটা ফোনও দেইনি। তারা শামীমের সাথে কথা বলে তাদের গিফটগুলো নিয়ে দুপুরে খেয়ে দিয়ে চলে গেল। শামীম দুপুরের দিকে আমার বোনের কবরে যায়, জিয়ারত করে। পরের দিন বোনের জন্য মিলাদের আয়োজন করে। কিছু ইয়াতিম বাচ্চাদের দুপুরের খাবার আয়োজন করে। টানা 5টা দিন খুব ব্যস্ততায় কাটলো আমার, কারণ শামীম দেশে আসাতে মেহমানরা আসছিল। 5 দিন পর বাচ্চাদের নিয়ে স্কুলে গেলাম। টুইনদের 7:30 বাজে নিয়ে যেতে হয়, কারণ তাদের ক্লাস 8টা বাজে শুরু হয়, 11:30 বাজে ছুটি হয়। বাচ্চাদের নিয়ে গেলাম। ওখানে গিয়ে আরেক মুসিবত। আমি দাঁড়িয়ে না থাকলে তারা নাকি ক্লাস করবে না, কান্না করে দিচ্ছিল। শেষে দাঁড়িয়ে রইলাম 11টা পর্যন্ত। যারা নতুন নতুন বাচ্চাদের স্কুলে দেন, তারা এই মুসিবতে অহরহ পড়তে হবে। 11টার দিকে বাচ্চা 2টা নিয়ে বাসায় যাচ্ছিলাম। শাহিদ ভাই দাঁড়িয়ে আছে। তিনি বললেন, মাটি তোমার কি শরীর খারাপ? আজ 5 দিন এলে না যে? ভাই বাসায় কাজ ছিল তাই। শাহিদ, আমি তোমার জন্য বেলি ফুলের মালা এনেছি। আমি নিতে চাইলাম না, এগুলো নেয়ার মতো আবেগ আর নাই। আর এগুলো নিয়ে বাসায় গেলে বাচ্চারা এগুলো দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। ইচ্ছা না থাকা সত্ত্বেও নিলাম। এই বকুল ফুলের মালা নিয়ে আরেক ঝামেলায়। সারা রাস্তায় এই একটা ফুলের মালা নিয়ে টুইন মারামারি করতে লাগলো। শেষে আমি তাদের থমকে মালাটা নালায় ফেলে দিলাম। সেই জায়গাটাতে বসে দুইজনে এমন মরা কান্না শুরু করলো, বলার মতো না। শেষে 50 টাকার চিপস চকলেট গচ্ছা দিয়ে শান্ত করিয়ে বাসায় আনলাম। বাসায় গিয়ে মেয়ে নাকি আজকে স্কুলে যাবে না, তার দেরি হয়ে গিয়েছে সেজন্য। রাস্তায় দুই টুইন এমন তামাশা করেছে যে দেরি না হয়ে কি হবে আর। আমার মেয়েটা রেডি হয়েছিল, পরে দিয়ে সব খুলে ফেললো। গেলাম রান্না করতে। ছোটটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। ওই হারামজাদা টুইনও কোলে উঠবে। 3টা আমি একসাথে কেমনে নিই? না নিলে এমন মরা কান্না জুটাবে, মনে হয় তাদের বউ মারা গেছে। শেষে 3টাকে কোলে নিলাম, 2টাকে কোলে আর 1টাকে পিঠে নিলাম। তাদের বাপ দেখে হাসতে হাসতে শেষ।
3টার একটাও বাপের কোলে যায় না। বিকেলের দিকে সবগুলোকে নিয়ে আমার ভাই সহ চিড়িয়াখানায় গেলাম এবং এই প্রথম ওদের নিয়ে কোথাও বেড়াতে আসলাম। এর আগে কখনো বেড়াতে যায়নি। ওখানে গিয়ে ছোটটা কোল থেকেই নামেনি। আর টুইনদের কথা কি বলবো, এক টুইন বানরের চিপস দিয়েছে, সে খেয়েছে, আর এক টুইন বানরের চিপস দিয়েছে, বানর খায়নি। কেন সেটা নিয়ে কান্না করে দিল। সে ওই জায়গায় থেকেই নড়ছে না। শেষে আমার ভাই কোলে করে নিয়ে অন্য জায়গায় নিয়ে গেল, সেখানেও কান্না। পরে হাতিকে কলা খেতে দিয়েছে, সেটা হাতি খাওয়ার পর তার কান্না থামলো। বাসায় চলে আসলাম। বাসায় এসে ওরা সামনের রুমে খেলা করছিল। আমি গোসল করে বের হয়েছি ওয়াশরুম থেকে। ওয়াশরুমে শাড়ি পরা যায় না, তাই বাদ বাকিগুলো ওয়াশরুম থেকে পরে এসে রুমে শাড়ি পরছিলাম। এমন সময় শামীম রুমে চলে আসে। কোনো রকম শাড়িটা বুকে জড়িয়ে নেই। শামীম সাথে সাথে রুম থেকে বের হয়ে যায়। এটা আমার জন্য খুব লজ্জাজনক, কারণ শামীম আমার ভাইয়ের মতো। এদিকে মেয়ে আবার চুল আশ্রিয়ে দিচ্ছে, বাকি 2 টুইন ও আশ্রিয়ে দেবে। এটা নিয়ে যুদ্ধ হয়। ওদের ধমকিয়ে বসালাম আর নিজের চুল নিজে আশ্রিয়ে নিলাম। রাতের ওদের খাবার খাইয়ে সবাইকে ঘুম পাড়ালাম। মেয়ে আমার বাবার সাথে ঘুমালো। পরের দিন স্কুলের জন্য আবার রওনা দিলাম। দেখলাম শাহেদ ভাই দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, মাটি আজ তোমাদের বাসায় যাব, তোমার মায়ের কাছে। আমি কিছু বললাম না। আমি ওদের স্কুলে দিয়ে এসে দাঁড়িয়ে থেকে নিয়ে আসলাম। মেয়েকে তার বাবা নিয়ে গেল। রাতের দিকে শাহেদ ভাই আমাদের বাসায় এলো তার মা বাবাকে নিয়ে। আমার মা তাদের বলল 7 দিন পর জানাবে। পরের দিন মা বিষয়টা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো। তখন মাকে বললাম, মা বাচ্চাগুলোর কি হবে? আর আমি ওদের ছেড়ে যেতে পারবো না। মা, আমার তো কখনো সন্তান হবে না, তুমি জানো। শাহেদকে জীবনে জড়িয়ে কী লাভ বলো? আজ না হোক কাল কিংবা পরশু ওনাদের সন্তান তো লাগবেই। না, আমার কথা শুনে চুপ হয়ে গেল। পরে বিষয়টা শাহেদ ভাইকে জানালো। কিন্তু ভাই নাছোড়বান্দা, সে আমাকে বিয়ে করবে। রাত বেরাতে শামীমের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। প্রথম শামীম বিষয়টা জানলে ও পরে সব জেনে যায়। শামীম আমাকে বলে, আপা আপনি শাহেদ ভাইকে বিয়ে করে নেন। আমার বাচ্চাদের জন্য নিজের জীবন কেন শেষ করবেন? 1 সপ্তাহ পর শামীম আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় বাচ্চাদের ছাড়া। আমি বাচ্চাদের ছাড়া 10 মিনিট কোথাও থাকিনি। সেখানে বাপের বাড়িতে কিভাবে থাকবো? আমিও আর রাগ করে গেলাম না, কিন্তু বাচ্চাদের জন্য কাঁদছিলাম অনেক। শাহেদ ভাইয়ের মা এসে আংটি পরিয়ে দিয়ে গেল। শাহেদ ভাই দেরি করতে চায় না, ঘরোয়াভাবে যত তাড়াতাড়ি পসিবল বিয়ে করবে আমায়। 7 দিন পর বিয়ের তারিখ ঠিক করা হলো। এর মধ্যে বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ নাই, শামীমের সাথেও না।